আজকের এই ড্রামাটির শুরুতেই আমরা ফিমেল লিড আর মেল লিড দুজনকে একসাথে দেখতে পাই। এখানে দুজনই অনেকটা বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, যার কারণে দুজনও তো এখানে একে অপরের সাথে রোম্যান্স করছিল। এই সিনটি এখানে কাট হলে আমরা একদম 7 মাস পরের একটি সিন দেখতে পাই, যেখানে আমরা ফিমেল লিডকে হসপিটালে দেখতে পাই। এখানে ওর রিপোর্ট হাত থেকে পড়ে গিয়েছিল, তাই যখন ওটা তুলতে নিচ্ছিল একজন নার্স চলে এসেছিল। নার্সটি এখানে ফিমেল লিডকে সাহায্য করে, আর ফিমেল লিডের নাম ছিল মিংসি। নার্সটি মিংসিকে বলে, তুমি এখন প্রেগনেন্ট আর প্রতিবারই কেন হসপিটালে একা আসো? তোমার হাজবেন্ড কি তোমার সাথে আসে না? মিংসি বলে, আমার হাজবেন্ড কাজে অনেকটাই বেশি বিজি থাকে, তাই আসতে পারে না। অন্যদিকে আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই। এখানে ওর নাম ছিল লি। লি তো কাউকে ফোন করে বলছিল যেন ওই মেয়েটিকে তাড়াতাড়ি খুঁজে বের করে, ওকে তো যে করেই হোক না কেন খুঁজে পেতেই হবে। এরপর আবারও মিংসিকে দেখানো হয় যখন ওখান থেকে বাইরে এসেছিল, তখন একটি কারের সাথে ওর অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। এই কারটি ছিল ওর সৎ বোন লিনের। এখানে লিন ওকে বলতে থাকে, তুমি এখানে আবারও এসেছিলে, আর তুমি কি মনে করো এই বেবিটি শুয়ের আর শু কি তোমাকে বিয়ে করবে? তুমি তো এইটাও জানো না এই বেবিটির বাবাকে। তুমি ওই দিন রাত্রে কার সাথে ছিলে? তোমার কি মনে হয় ওই দিন রাত্রে তুমি শুয়ের সাথে ছিলে আর শু কি এই বেবির কথা বলে ওর সাথে বিয়ে করে নেবে আর শু তোমাকে বিয়ে করবে? এখানে তো ওর সৎ বোন ওকে অনেকটা বেশি কথা শোনাচ্ছিল। মিংসি ওকে সেরকম কোনো কিছু বলতেই পারছিল না, কারণ মিংসি তো একদমই জানতো না ওই দিন রাত্রে ও কার সাথে ছিল। মিংসি এটাই মনে করতো ওই দিন রাত্রে তার সাথে শু ছিল, আর শু এখানে ওই ছেলেটি ছিল যার সাথে মিংসির বিয়ে ঠিক হয়েছিল, আর কিছুদিন পরে তাদের দুজনের বিয়ে হবে। লিন এখানে তার বোনকে অনেক বেশি অপমান করে। একটু পরে এখানে শু চলে এসেছিল। শুকে দেখার পর লিন বলতে থাকে শুকে, দেখো আমি কিন্তু আমার বোনকে সব সত্যি কথাগুলো বলে দিয়েছি। মিংসি বলে, তোমরা দুজনে আমার সাথে এমনটি কিভাবে করতে পারলে? আর আমরা এখানে জানতে পারি শু ওই দিন রাতে আসলে মিংসির সাথে ছিল না, বরং মিংসির সৎ বোন লিন ওর সাথে ছিল, আর ওরা দুজনে একে অপরকে লাইক করতো, যার কারণে শু এখানে মিংসিকে বলে, আমি তোমাকে একদমই বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমার বোনকে লাইক করি আর আমি ওকে বিয়ে করব। এখানে তো মিংসির সাথে বিয়েটা ভেঙে দিয়েছিল। মিংসি এটা জানতে পেরে অনেকটা বেশি কষ্ট পেয়েছিল। এরপরে আবারও মিংসির একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরের সিনে আমরা মিংসিকে হসপিটালে দেখতে পাই। এখানে তো ও সবাইকে এটাই বলছিল যেন ওর বেবিকে বাঁচিয়ে নেয়। এরপরে মিংসির অপারেশন করা হয়েছিল। একটু পরে মিংসির সাথে দেখা করতে ওর সৎ মা আর সৎ বোন এসেছিল। মিংসি তো বলতে থাকে, আমার বেবি কোথায়? এখানে ওর সৎ বোন তো আগে থেকে মায়ের মাথা একদম পুরো ঘুরিয়ে দিয়েছিল, যার কারণে ওরা বলতে থাকে এখানে মিংসিকে, তোমার বেবিটি মারা গিয়েছে আর তুমি নেক্সট টাইম কখনোই মা হতে পারবে না। এরপরে আমরা মিংসিকে দেখতে পাই, ও তো হঠাৎ করে অনেকটা বেশি ভয় পেয়ে উঠে পড়েছিল, আর এই সব কিছু এখনো আবারও স্বপ্নে দেখছিল। মানে ওই ঘটনার পর 5 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো মিংসির ওই স্বপ্নটা মাঝে মধ্যেই দেখে। তো অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, আপনি কি আবারও কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? মিংসি বলে, হ্যাঁ, কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো কিছুতেই ভোলা যায় না। পরের সিনে আমরা দেখতে পাই মিংসির কাছে এখানে একটি মেয়ে এসেছিল। ও বলতে থাকে, তুমি কি ওইখানে অডিশন দেওয়ার জন্য যাবে? তুমি তো জানো ওখানে তোমার সৎ বোন লিনও থাকবে। মিংসি বলে, হ্যাঁ, আমি ওখানে অবশ্যই যাব, ও রয়েছে তাতে কি হয়েছে। মেয়েটি তখন মিংসিকে একটি রুমের ভিতরে বন্ধ করে রেখেছিল। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই। লি এখানে অনেকটা বেশি রেগেছিল, কারণ ওর ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওর ছোট ভাইয়ের উপরে অনেকটা বেশি রাগ দেখায় যে তুমি কেন ওকে দেখে রাখতে পারলে না। ওর ভাই বলছিল আমার কাছ থেকে অনেক বড় একটি ভুল হয়ে গিয়েছে। এরপরে সবাই চলে যায় এখানে লির ছেলেকে খোঁজার জন্য। অন্যদিকে আমরা লির ছেলেকে দেখতে পাই একটি রুমের ভিতরে ছিল, এখানে অনেকটা বেশি ভয় পেয়েছিল, আর দেখতে পাই এখানে মিংসিকে। মিংসি যখন এখানে এই বাচ্চা ছেলেটিকে দেখতে পেয়েছিল তো ওর কাছে চলে আসে, ওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এসেছো? এরপরেও শাও এখানে ভয় পাচ্ছিল, তাই মিংসি শাওয়ের ভয় ভাগানোর চেষ্টা করতে থাকে। তখন এই রুমের লাইট অফ হয়ে গিয়েছিল। শাও তো আরো বেশি ভয় পেয়ে এখানে মিংসিকে জড়িয়ে ধরেছিল, আর মিংসি যখন এখানে শাওকে দেখে তো ওর মনে পড়তে থাকে যদি আজ ওর ছেলে বেঁচে থাকতো তাহলে এত বড়ই হতো। এরপরে তো মিংসি বুঝতে পারে এই রুমের ভিতরে একটি গ্যাস ছড়িয়ে দেওয়া হয়েছে, তাই দরজা খোলার চেষ্টা করতে থাকে। একটু পর কিছুটা দরজা খুলতে পেরেছিল। শাওকে বলছিল যেন শাও এখান থেকে চলে যায়। শাও তো একদম এখান থেকে যেতে চাচ্ছিল না, তাই মিংসি ওকে বলে, তুমি ছোট বাচ্চা রয়েছো আর এদিক দিয়ে শুধুমাত্র তুমি বের হতে পারবে, তুমি বাইরে গিয়ে আরো অন্য কাউকে নিয়ে আসো আমাকে বাঁচানোর জন্য। এরপরে শাও ওখান থেকে বের হয়ে গিয়েছিল। অন্যদিকে লি কোথাও শাওকে খুঁজে না পেয়ে এখান থেকে চলে যেতে নিচ্ছিল, তখনই লির কাছে শাও দৌড়ে চলে এসেছিল। এরপরে শাও ইশারা করে বোঝাতে চেষ্টা করে যে ও এখানে কোথায় বন্দি হয়েছিল আর ওই জায়গায় এখানে লিনকে নিয়ে যাচ্ছিল। এরপর লিন ওই রুমের ভিতরে চলে
চলে আসে। সে প্রথমে তো এখানে কিছুই দেখতে পায় না, কিন্তু একটু পরে এখানে মিংসিকেই দেখতে পায়। মিংসি অজ্ঞান অবস্থায় ছিল, তাই তো মিংসিকে কোলে উঠিয়ে ওখান থেকে বাইরে নিয়ে আসে। পরের সিনে আমরা মিংসিকে হসপিটালে দেখতে পাই। ওর যখন জ্ঞান ফিরে এসেছিল তখন ভিতরে চলে আসে লি, আর এখানে লিকে দেখার পর ও তো কিছুটা অবাক হয়। এরপরে বলতে থাকে, আমি কি আপনাকে এর আগেও কোথাও দেখেছি? এরপরেই বলে যে হ্যাঁ, আমার মনে পড়ে গিয়েছে আপনাকে কোথায় দেখেছি। আর লি বলতে থাকে, তোমার সত্যি সবকিছু মনে পড়ে গিয়েছে? আসলে লি তো ওই দিন মিংসিকে একদম চিনে রেখেছিল, কিন্তু বেচারি মিংসি এখানে একদমই লিকে চিনতেই পারে না। ও সবকিছু ভুলে গিয়েছিল আর বলছিল যে আপনি তো আমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। এরপরে জিজ্ঞাসা করে ওই ছোট্ট বাচ্চা ছেলেটি কেমন রয়েছে। লি বলে, তুমি কি শাওয়ের কথা বলছো? তো বলছিল মিংসি, আমি তো ওই বাচ্চা ছেলেটির নাম জানি না, কিন্তু ও তো আমাকে বাঁচিয়েছে। আর আপনি যদি ওর বাবা হয়ে থাকেন তাহলে আমাকে আর থ্যাংক ইউ বলার দরকার নেই, কারণ ও তো আমাকে বাঁচিয়েছে। এরপরে এখানে লির যে ছোট ভাই ছিল ভিতরে চলে আসে, আর মিংসি কিন্তু ওর ভাইকে আগে থেকেই চিনতো। বলছিল তুমি শাওকে বাঁচিয়েছো, তাই তুমি যে কোনো কিছু আমাদের কাছ থেকে চাইতেই পারো। মিংসি বলে, আমার কোনো কিছু চায় না। এরপরে বলে, আচ্ছা আমাকে যদি কোনো কিছু দিতেই চান তাহলে আমাকে একটি অডিশন দেওয়ার জন্য চান্স দিন, ওটা আমার জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলছিল লি ছোট ভাই যে তুমি কি চাও না তুমি অনেক বড় ফ্যামিলিতে বিয়ে করে যাও, আর তুমি কি আমার সিস্টার ইন ল হতে চাও না? লি বলে, তুমি যা বললে এটা কি একদম শিওর হয়ে বলেছো? এখানে বলতে থাকে তখন মিংসি যে হ্যাঁ, আমি কোনো ধনী ফ্যামিলিতে বিয়ে করে যেতে চাই না, আমি তো এরকমই ঠিক রয়েছি, আমার জন্য শুধুমাত্র এই অডিশনটি হলেই চলবে। লি বলে, ঠিক আছে, আমি তোমার জন্য ওখানে অডিশন দেওয়ার ব্যবস্থা করে দেব। এটা জানার পর মিংসি অনেক খুশি হয়েছিল। লি বলে, কিন্তু এর জন্য তো আমার একটি শর্ত রয়েছে, আর এই শর্তটি হচ্ছে তোমাকে তাহলে আমাকে বিয়ে করতে হবে। মিংসি তো অনেকটাই অবাক হয়ে যায় যে আমি কেন ওকে বিয়ে করতে যাব। এরপরই আমরা দেখতে পাই মিংসিকে দৌড়ে দৌড়ে একটি জায়গায় চলে আসে, আর ও বলতে থাকে যে আমি আসতে কিছুটা লেট করে ফেলেছি। আসলে মিংসি এখানে অডিশন দেওয়ার জন্য এসেছিল, আর ওর অ্যাক্টিং তো এখানে সবার কাছে অনেকটা বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু ওর সৎ বোন লিনও এসেছিল অডিশন দিতে। এরপরে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা মিংসিকে বন্ধ করে রেখেছিল। ও বলছিল এখানে তো এসেছে মিংসি অডিশন দেওয়ার জন্য। লিন রেগে বলে, তুমি তাহলে কি করলে? তুমি কি ওকে আটকাতে পারোনি? মেয়েটি বলে, আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছি, এরপরও চলে এসেছে। লিন ওকে তখন আরো কিছু প্ল্যান বলে দিচ্ছিল। অন্যদিকে আমরা শাওকে দেখতে পাই, ওর আঙ্কেল তো ওকে খাবার খাওয়ানোর অনেক বেশি চেষ্টা করতে থাকে, কিন্তু শাও একদমই খাবার খাচ্ছিল না। একটু পরই ওখানে লি এসেছিল। লি এখানে শাওকে একটি লেটার দিয়েছিল যেটা মিংসি ওকে পাঠিয়েছিল, থ্যাংক ইউ বলেছিল ওকে বাঁচানোর জন্য। এরপর এখানে লি তখন নিজে আবার শাওকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে। এরপরও শাও এখানে খাচ্ছিল না, ও তো অনেকটাই বেশি মুখ ভার করে বসেছিল। লি বলে, তুমি কি মনে করেছো এরকম করে বসে থাকলে আমি তোমার সব কথাগুলো মেনে নেব? কিন্তু কথাই আছে না, বাবা যেরকম তার ছেলেও ওই রকমই হয়ে যাবে, যার কারণে এখানে তো লিন শেষ পর্যন্ত ওর ছেলে জিদের কাছে হেরে যায়। আর ওর ভাইকে বলছিল যে আমাকে মিংসির বাড়ির অ্যাড্রেসটা দাও। এইটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায় শাও। এরপরে দুজনে মিংসির বাড়িতে হাজির হয়ে গিয়েছিল। মিংসি তো দুজনকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, বলতে থাকে তোমরা দুজনে এখানে এসেছো। আর ও তো এখানে মুখে ফেস মাস্ক লাগিয়ে রেখেছিল, তো ওটা তুলে ফেলে। এরপরে তিনজনে একসাথে ডিনার করতে বসে। শাও এখানে ঘুমিয়ে পড়েছিল, আর মিংসি তার অনেক বেশি কেয়ার করছিল। দুজনকে একসাথে দেখে লিন অনেকটাই বেশি খুশি হচ্ছিল। এরপরে ও শাওকে মিংসির বেডে রেখে দিয়েছিল, আর মিংসিকে বলছিল আমি বাইরে সোফাতে ঘুমিয়ে পড়বো। মিংসি বলে, তুমি সোফাতে কেন ঘুমাতে যাবে? এখানে বলছিল লি যে এখন যদি আমি শাওকে একবার উঠিয়ে ফেলি তাহলে ও আর সারা রাত একদমই ঘুমাবে না, তাই এখানেই থাকতে হবে। মিংসি বলে, ঠিক আছে, আমি তাহলে তোমার থাকার ব্যবস্থাই করে দিচ্ছি। এইটা বলে ও চলে যেতে নিয়ে এলে হঠাৎ করে দেওয়ালের সাথে বাড়ি খেতে নিচ্ছিল, কিন্তু এর আগেই তো লি ওকে সুন্দর করে বাঁচিয়েছিল। আর এরপরে দুজনে একসাথে কথা বলতে থাকে। এখানে লি বলে, সরি আপনাকে এত রাত্রে ডিস্টার্ব করার জন্য, আসলে শাও আপনার সাথে দেখা করতে চাচ্ছিল, তাই না নিয়ে এসে থাকতে পারলাম না। মিংসি বলে, শাও আসতে চাচ্ছিল? লি বলে, হ্যাঁ, ওই দিন রুমের ভিতরে ও অনেকটা বেশি ভয় পেয়েছিল, আর তুমি যেহেতু ওকে বাঁচিয়েছিলে তাই ও তোমাকে বিশ্বাস করতে শুরু করেছে। মিংসি বলে, শাও কি কথা বলতে পারে না? মানে আমার সাথে কোনো কথাই বলেনি। লি বলে, ও কথা বলতে পারে, কিন্তু ও কথা বলে না। আসলে একদিন তো ওর গ্র্যান্ডপা ওকে বলেছিল যে বাচ্চারা অনেক বেশি জিদ করে আর বেশি কথা বলে তাদের কপালে মা থাকে না, আর এই কথাটি ওর মাথার ভিতরে ঢুকিয়ে নিয়েছিল, তাই তো এখন কথা বলাই বন্ধ করে দিয়েছে। মিংসি
মিংসি বলে বুঝতে পেরেছি। শাও বলে তাহলে তুমি কি ঠিক করলে, কবে আমাকে বিয়ে করার জন্য রাজি হচ্ছ? আবারও বিয়ের কথা শোনার পর মিংসি অনেকটা বেশি অবাক হয়ে গিয়েছিল। ও বলছিল লিকে আমি জানি আমি শাওকে বাঁচিয়েছি আর শাও আমাকে অনেকটা বেশি পছন্দ করে, কিন্তু এর মানে তো এটা নয় যে আমি আপনাকে বিয়ে করিনি। আমি আপনাকে একদমই বিয়ে করতে পারবো না। মিংসির কথাগুলো শোনার পর লি এখানে মিংসির অনেকটা বেশি ক্লোজে চলে যায়। এরপরে ওকে বলছিল যে তুমি আমার সাথে কথা বলবে, আমার সাথে দেখা করবে, কিন্তু আমাকে বিয়ে করতে পারবে না। এটা কিরকম কথা? আর এখানে মিংসি মনে মনে বলতে থাকে আপনি যদি একবার জানতে পারেন আমি এর আগে একবার প্রেগনেন্ট হয়েছিলাম আর নেক্সট টাইম কখনোই মা হতে পারবো না, তাহলে আপনি কখনোই আমাকে বিয়ে করবেন না। আর লি এখানে এক নজরে মিংসিকেই দেখতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই শাওকে। ও তো বাড়ির সব জিনিসগুলো নষ্ট করতে থাকে, অনেকটা বেশি জেদ দেখাচ্ছিল। ওর আঙ্কেল চলে এসেছিল, ওকে এখানে চুপ করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তখন ভিতরে লি এসেছিল। লি শাওকে এখানে চুপ থাকতে বলেছিল, কিন্তু শাও এরপরও ওর বাবার কোনো কথাই শোনে না। এই কারণে লি তো অনেকটা বেশি রেগে যায়, ওকে বকা দিতে থাকে। যখন লির ভাই লিকে বাধা দিতে এসেছিল, লি তো রেগে ওকেও রুম থেকে বের করে দেয়। লির ভাই তখন মিংসির কাছে ফোন করেছিল, মিংসিকে বলে তাড়াতাড়ি এখানে আসো। এখানে তো লি শাওকে মারার জন্য অনেকটাই বেশি চেষ্টা করেছে। আর এইটুকু শোনার পরে এই কিছুক্ষণ পরে মিংসি এখানে চলে এসেছিল। আর লি যখন এখানে শাওকে মারতে নিয়েছিল তখন এই মিংসি এসে তো লিকে বাধা দিয়েছিল, শাওকে ওর নিজের কাছে নিয়েছিল আর বলতে থাকে ছোট বাচ্চাদের সাথে একদমই এরকম রাগ করে কথা বলতে নেই, ও এখন অনেকটাই ছোট, তাই এইসব কিছু বুঝতে পারেনি। ওকে তো এখন আদর করে বোঝাতে হবে। ওর সাথে যদি এখন রাগ করে এরকম ব্যবহার করেন তাহলে ও তো কিছুই বুঝতে পারবে না। এমনিতে ওর কাছে ওর মা নেই, তাই ওকে সবসময় আদর করে বোঝাতে হবে। মিংসির বলা সব কথাগুলো লি শুধু দাঁড়িয়ে থেকে শুনছিল। একটু পরে আবার মিংসি এখানে ওর কথা বলাগুলো বন্ধ করে নেয়। বুঝতে পেরেছিল ও একটু বেশি কথা বলেছে, তাই তো সরি বলতে থাকে যে আমি বাহিরের একজন হয়ে বেশি কথা বলেছি, এই জন্য ক্ষমা করে দেবেন। লি বলে তুমি একদমই বেশি কথা বলনি, যেসব কিছু বলেছো একদমই ঠিক বলেছো, আর তুমি তো বাহিরের কেউ না, তুমি আমাদের ফ্যামিলিরই একজন। এরপরে মিংসি শাওকে নিয়ে রুমে গিয়েছিল। এখানে শাওকে ও সুন্দর করে বোঝায় আর বলছিল পরের বার থেকে তুমি আর একদমই এইসব জিনিসগুলো ফেলে দেবে না। তুমি যদি আমাকে মিস করো তাহলে আমাকে বলবে, আমি তোমার কাছে চলে আসবো। আর আমিও তো তোমাকে মিস করছিলাম। আর তারা এখানে ঠিক করে তারা যদি একে অপরকে মিস করে তাহলে তারা দুজনে একে অপরের মাথায় এরকম ভাবে হাত রেখে দেবে। আর এখানে তো তারা দুজনে অনেকটাই গল্প করছিল, দূর থেকে লি এই সব কিছু দেখছিল। এরপরে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই মিংসিকে, ও তো এখানেই ঘুমিয়ে পড়েছিল, যেখানে শাও তো এখনো ঘুমায়নি। পরের দিন সকালে মিংসি বাহিরে আসে। ও বলতে থাকে লিকে সরি যে কাল রাত্রে কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম একদমই বুঝতে পারিনি। লি বলে আপনার কি কাল রাত্রে ঘুম ভালো হয়েছিল? মিংসি বলে শাওকে ঘুম পাড়িয়ে দিতে গিয়ে আমি ভুল করে নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। লি বলে এর জন্য সরি বলতে হবে না, আর এমনিতেও তুমি কি ঠিক করলে, আমাকে বিয়ে করবে? মিংসি এটা জানার পর আবার অবাক হয়ে যায় আর বলছিল আমি কেন বিয়ে করতে যাব, এখানে আমি শাওকে দেখার জন্য এসেছিলাম। লি বলছিল তুমি তো এখন শাওয়ের অবস্থা বুঝতেই পেরেছো, দেখতে পারছো না ও তোমার জন্য কতটা বেশি জিদ করছে, তাই আমার তো মনে হবে তুমি আমার বাড়িতে থাকলে সব থেকে বেশি ভালো হয়। মিংসি বলে আমি এখানে থাকতে পারবো না, যখনই শাও আমাকে মিস করবে আমি এখানে চলে আসবো। আর তখনই এখানে শাও চলে এসেছিল। ও তো আবারও মিংসিকে অনেকটাই মিস করছিল। লি বলে দেখলে ও সবসময় তোমাকে মিস করে, আর যদি রাতে হঠাৎ করে মিস করে তখন কি করব, এর থেকে ভালো তুমি এখানেই থেকে যাও। আর এখানে শাওয়ের কথা চিন্তা ভাবনা করার পর মিংসিও রাজি হয়েছিল। এরপরে আমরা মিংসিকে ওর কাজের জায়গায় দেখতে পাই। এখানে এখন থেকে তাদের শুটিং শুরু হবে, আর এখানে কিন্তু ওর সৎ বোনও সিলেক্ট হয়েছিল। তো এখানে যে মিংসির অ্যাসিস্ট্যান্ট ছিল বলতে থাকে এখানে তো আপনার মেকআপগুলো একদমই নেই। আসলে ওরা যে মেকআপগুলো সিলেক্ট করে রেখেছিল ওই সব কিছু আবার এখান থেকে নিয়ে চলে গিয়েছিল লিন, যাতে করে মিংসি কোনো কিছু করতে না পারে। আর মিংসি তখন এখানে অন্য মেকআপ দিয়ে ওর কাজ চালিয়ে নিয়েছিল। এরপরে ওরা শুটিং সেটে ছিল। লিন এখানে মিংসিকে থাপ্পড় মারার জন্য আছিল। এর আগে এখানে মিংসি লিনকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। এরপরে তো ওর ডায়লগগুলো বলতে থাকে। এখানে তো কিছু বলতে চাচ্ছিল ডাইরেক্টরকে লিন, কিন্তু যখন ডাইরেক্টর এসে বলতে থাকে তোমরা দুজনে অনেকটা ভালো অ্যাক্টিং করেছো, এরপরে বলেছিল লিনকে যে তুমি কি বলতে চাচ্ছিলে, কিন্তু লিন আর কোনো কিছু বলে না। শুটিং শেষ হয়ে যাওয়ার পর মিংসি ডাইরেক্টরের সাথে কথা বলতে গিয়েছিল, তখন কেউ একজন দুজনের ছবি তুলে নিয়েছিল। এরপর আমরা মিংসিকে দেখতে পাই। ও যখন বসেছিল তখন ওর কাছে শু এসেছিল। এখানে মিংসিকে তখন ওই ছবিটি দেখায় যেখান
থেকে তো দেখা যাচ্ছিল ওরা দুজনে কিস করছে। আর মিংসিকে বলতে থাকে এইটা কি, তুমি তো দেখছি এখনো একদমই চেঞ্জ হওনি, এখনো এইসব কিছু করে বেড়াও, আর তুমি এইসব কিছু করার জন্য কি এখানে সিলেক্ট হতে পেরেছো? মিংসি বলে তুমি দেখছি একদম আগের মতনই রয়েছো, একদমও চেঞ্জ হওনি। আর এখানে সু বলছিল যে তোমাকে এখন এই শুটিংটি ছেড়ে চলে যেতে হবে, তুমি এখানে কোনো কাজ করতে পারবে না। মিংসি বলে আমি এখানেই কাজ করবো, এখান থেকে কোথাও যাবো না, আর তুমি মানা করার কে? এইটা বলে ও চলে যেতে নিয়েছিল, কিন্তু তখনই ওকে সু ধরে নিয়েছিল আর ভিতরে লিনও চলে এসেছিল। মিংসি রেগে এখানে সুকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। আর এখানে সু বলছিল লিনকে, দেখো আমার কিন্তু কোনো দোষ ছিল না। মিংসি বলে আমি যে তোমাকে থাপ্পড় মেরেছি এটার কথা যেন ভুলে যেও না, এইটা বলে চলে গিয়েছিল। রাতে সে একটি বারে গিয়েছিল আর অনেকটা বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। এইদিকে আমরা বাড়িতে দেখতে পাই লি আর শাওকে, তারা দুজনে এখানে অপেক্ষা করছিল যে কখন আসবে মিংসি। অনেক রাত হয়ে গিয়েছিল আর শাও তো মিংসিকে মিস করতে থাকে। লি বলছিল তাহলে আমি কি ওকে নিয়ে আছি, এখানে শাও যেতে চাচ্ছিল। লি বলে দেখো ওখানে যদি তোমার মা অনেকটাই বেশি ড্রিঙ্ক করে নেয় তাহলে আমি কাকে নিয়ে আসবো বাড়িতে, এর থেকে ভালো তুমি বাড়িতেই থাকো। এরপর লি চলে এসেছিল মিংসিকে নেওয়ার জন্য। ও তো দেখতে পায় মিংসি এখানে অনেকটা বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল আর ঘুমিয়ে পড়েছিল, যার কারণে ও মিংসিকে ওখান থেকে উঠানোর চেষ্টা করে। মিংসি ওকে এখানে অনেকটা বেশি জ্বালাতে শুরু করে, এমনকি এখানে তো ও লিকে আবারও কিস করতে থাকে। লি তো আর একদমই বাধা দিচ্ছিল না, কিন্তু এরপরে দেখা যায় রোম্যান্স করতে করতে হঠাৎ করেই তো এখানে মিংসি ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে মিংসি আবার উঠে ব্রেকফাস্ট করার জন্য চলে আসে। হঠাৎ করে দেখতে পায় এখানে তো লির হাতে কামড় দেওয়ার দাগ ছিল। তো ও বলতে থাকে এটা আবার কিভাবে হয়েছে। লি বলে তোমার কি মনে নেই, এটা তো তুমিই করে দিয়েছো। মিংসি বলে এটা একদমই আমি করিনি। লি বলে ঠিক আছে তাহলে আরও একবার এখানে কামড় দিয়ে দেখো ম্যাচ করছে কিনা। তখন বলতে থাকে মিংসি সরি কালকে রাত্রে আমি অনেকটা বেশি ড্রিঙ্ক করে নিয়েছিলাম, তাই হয়তো করে দিয়েছি, মনে নেই। লি বলে এর পরের বার থেকে একটু কম করে খেয়ে নিও। বলতে থাকে যে ঠিক আছে। এরপর রাতে আমরা দেখতে পাই যে এখানে তো মিংসি শাওয়ের বেডে এসেছিল ঘুমানোর জন্য। এখানে লি বলতে থাকে শাওকে তোমার বেড অনেকটাই ছোট, তুমি এখানে তোমার মাকে নিয়ে ঘুমাতে পারবে না, এর থেকে ভালো তো তুমি তোমার মাকে নিয়ে আমার রুমে যাও। এরপরে তারা এখানে লির রুমের ভিতরে চলে এসেছিল, দুজনে এখানে কথা বলতে থাকে। তখনই ভিতরে আবার লিও চলে এসেছিল। লি বলছিল শাওকে আজকের জন্য তো এই রুমটা আমি তোমাকে দিচ্ছি, তাই তোমার সব জিনিসপত্র নিয়ে এখানে চলে আসো। শাও এখান থেকে চলে যাওয়ার পর লি বলতে থাকে মিংসিকে যে তুমি কি ঠিক করলে, কবে আমাকে বিয়ে করছো? আমি কিন্তু আর একদমই ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি আমাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দাও। মিংসি এখানে অনেকটাই ভয় পাচ্ছিল, ও তো বেডের উপরেই বসে পড়েছিল। আর দেখা যায় লি এখানে মিংসির অনেকটাই ক্লোজে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ওর কাছে একটি ফোন চলে আসে, এখান থেকে চলে যায়। এরপরে শাও মিংসির কাছে গল্প শুনতে শুনতে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। একটু পরে লি এসে শাওকে উঠিয়ে শাওয়ের রুমে রেখে আসে, আর ও নিজেই এখানে তখন মিংসির পাশে শুয়ে পড়েছিল। ও মিংসির সাথে এখানে ঘুমিয়ে থাকে। পরের দিন সকালে যখন মিংসি আবার ব্রেকফাস্ট করতে আসে দেখতে পায় শাও তো এখানে অনেকটাই আপসেট হয়ে বসেছিল। জিজ্ঞাসা করে শাওকে তুমি কেন মন খারাপ করে আছো? এখানে তো শাও রাগ নিয়ে তখন ওর বাবার দিকে তাকিয়ে থাকে। আসলে মিংসি জানতোই না কাল রাত্রে ও কার সাথে ঘুমিয়েছে। মিংসির কাছে তখন একটি ফোন এসেছিল, ওকে আবারও কাজে যেতে বলছিল, তাই তো চলে যাওয়ার আগে আবারও জিজ্ঞাসা করে শাওকে যে তোমার কি হয়েছে। লি বলে ওর কোনো কিছুই হয়নি, তুমি ওকে গুড বাই বলোনি তাই এরকম করছে। এরপরে মিংসি ওকে গুড বাই বলে চলে যায়। মিংসি চলে যাওয়ার পরে শাও তো এখানে ওর বাবার উপরে অনেকটা বেশি রাগ দেখাচ্ছিল যে কেন তুমি আমাকে আমার মায়ের কাছে ঘুমাতে দাওনি, আমার রুমে রেখে গিয়েছিলে। বলতে থাকে লি যে তুমি কি চাও না যে মিংসি তোমার মা হোক, আর এই জন্যই তো আমি ওর কাছে ঘুমিয়েছিলাম, ওকে তো আমার ওয়াইফ বানাতে হবে। কিন্তু শাও বলতে থাকে যে না মিংসি আমার ওয়াইফ হবে। এইটা তো অনেকটা বেশি ফানি ছিল। অন্যদিকে আমরা শুটিং সেট দেখতে পাই, এখানে সবাই তখন মিংসি আর ডাইরেক্টর ওদের দুজনে যে ছবিটি ভাইরাল হয়েছিল ওটা নিয়ে কথা বলতে থাকে। লিনও চলে এসেছিল মিংসিকে অপমান করার জন্য। একটু পরে শুও চলে আসে, মিংসিকে কিছু বলতেই যাবে কিন্তু এর আগে ওখানে লি চলে এসেছিল। লি এখানে মিংসিকে ওদের দুজনের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। আর শু ওদেরকে কিছু বলতে গেলে লি এমন ভাবে তাকায় শু তো ভয় পেয়ে থামিয়ে যায়। এরপরে আমরা দুজনকে বাড়িতে দেখতে পাই। মিংসি এখানে লিকে থ্যাংক ইউ বলছিল যে ওকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য, আর বলে আমি কবে থেকে তোমার ফিয়ন্সি হয়ে গিয়েছি, সবাই তো বলছে আমি তোমার ফিয়ন্সি। লি বলে যেদিন আমি প্রথম তোমাকে দেখেছিলাম আর তোমাকে প্রপোজাল দিয়েছিলাম ওই দিন তো তুমি আমার ফিয়ন্সি হয়ে গিয়েছো, আর এখন তুমি একদমই মানা করতে পারবে না। আর এখানে আমরা মিংসিকেও দেখতে পাই, ও তো স্মাইল করছিল, মানে ওর মনের ভিতরেও এখন এখানে লির জন্য ফিলিং চলে এসেছে। রাতে আমরা দেখতে পাই মিংসি লিকে নিয়ে ওর শুটিংয়ে যে স্টেপগুলো থাকবে ওগুলো প্র্যাকটিস করছিল, আর দুজনে তো এখানে
এই প্র্যাকটিস করার চক্করে অনেকটা বেশি ক্লোজে চলে এসেছিল। দুজনে অনেকটাই ক্লোজে ছিল। এরপরে আবার বলতে থাকে মিংসি যে থ্যাংক ইউ, তুমি আমাকে অনেকটাই সাহায্য করেছো আমার প্র্যাকটিস করতে। আর এরপরে সে এখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়েছিল। আর লি তখন ওর হার্টবিট ধরেছিল। পরের দিন মিংসি আবারও ওর শুটিং সেটে এসেছিল। এইখানে যেহেতু মিংসি আর ডাইরেক্টর ওদের দুজনের ওই ছবিটি নিয়ে অনেকটা বেশি গসিপ ছড়িয়েছিল, যার কারণে এখানে এই ড্রামাতে যে মেন লিড ছিল ও বলতে থাকে ও মিংসির সাথে আর একদমই কোনো কাজ করবে না। আর তারা এখানে সেরকম কোনো ভালো মেন লিডকেও পাচ্ছিল না। তখনই আমরা দেখতে পাই এইখানে তো লি একদম পুরো কস্টিউম পরে চলে এসেছিল। আর লিকে এরকম ভাবে দেখে মিংসি হাঁ করে ওকে দেখতেই থাকে। এরপরে দুজনে এখানে শুটিং করতে থাকে। বলতে থাকে লি যে তুমি কি আমাকে একদমই চিনতে পারোনি। দুজনের শুটিং এখানে অনেকটা বেশি ভালো হয়েছিল। আর যেহেতু লি প্রথম থেকে অনেকটা বেশি ফেমাস ছিল আর এত সুন্দর অ্যাক্টিং করার কারণে আরো বেশি ফেমাস হয়ে যায়। তার ছবি তখন ম্যাগাজিন ছাপানো হয়েছিল। এইটা আবার দেখতে পাই লিয়ের মা। বলতে থাকে দাঁড়াও আমি একবার ফিরে যাই, এরপরে তোমার মজা দেখাচ্ছি। এরপরে তো ফিরে আসার পর লির সাথে দেখা করে। লিকে বলে আমি তো দেখছি তুমি কোম্পানি অনেকটা বেশি ভালো করেই সামলাচ্ছ, এইভাবেই সামলাতে থাকো। এরপরে পুরো ফ্যামিলি একসাথে খাবার খেতে বসেছিল। এখানে মা বলতে থাকে লিকে যে তুমি তো তোমার প্রফেশনাল লাইফে অনেকটা বেশি এগিয়ে গিয়েছো, কিন্তু এখন তো তোমাকে যে কোনো একজন মেয়েকে বিয়ে করতে হবে। আর দেখো শাও, ও তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, এখন শাওয়ের কেয়ার করার জন্য কাউকে তো অবশ্যই প্রয়োজন আছে। এখানে লির ভাই বলতে থাকে ওর মাকে যে আমার ভাই তো একজনকে লাইক করে। লি ওকে ইশারা করে চুপ থাকতে বলে। আর মা বলছিল যে তোমরা দুজনে আমাকে বোকা পেয়েছো, আমি বললেই বিশ্বাস করে নেব। আর দেখো শাওকে, ও তো ঠিক মতন খাবারও খাচ্ছে না, সারাক্ষণ ফোন দেখতে থাকে। লির ভাই তখন আবারও বলে ওঠে আমি সত্যি কথাই বলছি, এরকম একটি মেয়ে রয়েছে যাকে কিনা ভাই অনেকটা বেশি লাইক করে। তখনই শাওয়ের কাছে মিংসির ভিডিও কল চলে এসেছিল। শাও তো অনেক খুশি হয়। আর মিংসি বলতে থাকে যে তুমি আবারও দুষ্টামি করছো, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও ভালো ছেলের মতন। আর এইটা শোনার পরে তো এদিকে শাও খাবার খেতে শুরু করে। এইটা দেখার পর মা অনেকটাই অবাক হয়েছিল। বলতে থাকে মেয়েটি তো অনেকটা বেশি ভালো। এরপর লিকে বলে যে তুমি ওই মেয়েটিকে আমাদের কোম্পানির মডেলিং হিসেবে রেখে দাও। লির ভাই বলে ওঠে মা তুমি কি ভাইয়ার বউ চাও নাকি আমাদের কোম্পানির মডেলিং চাও। মা তো রেগে ওকে বলে চুপ থাকো। অন্যদিকে দেখতে পাই এখানে শুয়ে এসেছিল দেখা করতে লির সাথে। ও লিকে খুশি হয়ে বলছিল যে ফাইনালি আমার মা এখানে ফিরে আছে। মা তো আমাদের এঙ্গেজমেন্টে ছিল না, তাই এখন যখন আমার মায়ের সাথে দেখা হবে তখন আমার মাকে ইমপ্রেস করে নিও। লিন বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তো অবশ্যই তোমার মাকে ইমপ্রেস করে নিতে পারবো। আর সু বলে যে হ্যাঁ আমার মা এমনিতে অনেক ভালো মনের একজন মানুষ, ঠিক তোমার মতন। এরপরে আমরা লিয়ের বাড়িতে লিয়ের আন্টিদেরকে দেখতে পাই। এখানে একজনের আন্টি তো বলতে থাকে আমার মেয়ে ছোটবেলায় বলতো ও লিকে অনেকটা বেশি ভালোবাসে, যখন বড় হবে তখন লিকে বিয়ে করবে। মেয়েটি তখন বলতে থাকে লির মাকে যে আন্টি এরকম কোনো কিছুই না, আমার মা মজা করছে। আর সে কিন্তু এখানে লজ্জা পাচ্ছিল। আর এইসব কিছু লিয়ের মা শোনে কিন্তু কোনো কিছুই বলে না। একটু পরে ভিতরে মিংসি এসেছিল। মিংসিকে দেখার পর এখানে মা আর মেয়ে তারা দুজনেই মিংসিকে নিয়ে কথা বলতে শুরু করে। মেয়েটি তো বলছিল কিছুদিন আগেই তো এই মেয়েটির একটি অনেক বড় গসিপ বের হয়েছিল। এরপরে লিয়ের মা চলে আসে মিংসির কাছে। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই রেস্টুরেন্টে এসে অপেক্ষা করছিল সু আর ওর মায়ের। এখানে একজন ওয়েটার ওকে দিয়েছিল পানি, কিন্তু হঠাৎ করে ওর উপরে পানিটি পড়ে যাও। এখানে তো ওই ওয়েটার মেয়েটির সাথে অনেকটা বেশি রুড ব্যবহার করে। একটু পরে ভিতরে সুয়ের মা এসেছিল। ও যখন সুয়ের মাকে দেখতে পায় তো আবার অনেকটা বেশি ভালো সাজার অ্যাক্টিং করতে থাকে। সুয়ের মা বলছিল তাহলে তুমি ওই মেয়েটি যাকে কিনা আমার ছেলে পছন্দ করেছে। আসলে উনি তো দেখে নিয়েছিল এখানে লিন কিরকম ব্যবহার করছে ওই ওয়েটারটির সাথে। লিন বলে যে হ্যাঁ আমি ওই মেয়েটি। এখানে বলতে থাকে সুয়ের মা লিনকে আমি তো ভাবতেও পাইনি আমার ছেলে তোমার মতন একটি মেয়েকে লাইক করবে। আর আমি তোমার ব্যবহার দেখেছি, আমি তো কখনোই ওর সাথে তোমার বিয়েটি দেব না। অন্যদিকে আমরা দেখতে পাই লিন মাকে। এখানে তখন মিংসিকে একটি নেকলেস পরিয়ে দিচ্ছিল আর বলছিল এবার তোমাকে অনেকটা বেশি সুন্দর দেখাচ্ছে। আন্টি আর ওর মেয়ে তো অনেকটা বেশি অবাক হয়ে যায়। আন্টি বলতে থাকে তুমি এটা ওকে কিভাবে দিতে পারো, এটা তো তোমাদের ফ্যামিলির নেকলেস ছিল। লির মা সবাইকে বলতে থাকে কারণ এ হচ্ছে আমার ডটার ইন ল, আর কিছুদিন পরই এর সাথে লিয়ের বিয়ে হতে চলেছে, তাই আমি তো একে এটা দিতেই পারি। এইসব কিছু জানার পর মিংসি অনেকটাই অবাক হচ্ছিল। ও বলে আন্টি আপনার ভুল হচ্ছে, আমার আর লি আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো কিছুই নেই, আমরা দুজনে শুধুমাত্র ভালো ফ্রেন্ড। লির মা এটা জানার পর মনে মনে এটাই বলছিল এর মানে তো লিকে এখনো অনেকটা বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, নয়তো
তো ও তো এত সুন্দর একটি মেয়েকে হারিয়ে ফেলবে। পরের সিনে আমরা শুটিং সেট দেখতে পাই। এখানে লিন আর মিংসি ওদের বাবা আজকে এখানে এসেছিল, আর ওদের বাবা কিন্তু অনেক বড় একজন ডিরেক্টর ছিল, তাই তো ওনার এইসব কিছু সম্পর্কে ভালোই সব জ্ঞান ছিল। এখানে সবার সাথে তো লিনের অনেকটা বেশি প্রশংসা করে। এরপর লিনকে জানানো হয় যে তোমাকে একটি বিজ্ঞাপনের জন্য শুটিং করতে যেতে হবে। আর লিন যখন এখানে কারোর সাথে কথা বলছিল তখন কেউ একজন লুকিয়ে এদের দুজনের একটি ছবি তুলে নিয়েছিল। অন্যদিকে আমরা মিংসিকে দেখতে পাই। মিংসির অ্যাসিস্ট্যান্ট এখানে লিয়ের মায়ের একটি লাইভ দেখাতে থাকে মিংসিকে, আর বলছিল আমি তো কখনো ভাবতেই পাইনি এটা লিয়ের মা হবে, দেখো না কতটা বেশি এখনো ইয়াং রয়েছে। লিয়ের মা এখানে তাদের কোম্পানির কিছু প্রোডাক্টসের রিভিউ দিচ্ছিল, আর উনি তো এটা বলতে থাকে যে আমাদের কোম্পানিতে আরও একজন নতুন অ্যাক্টরসকে নেওয়া হবে, যার জন্য আমরা এখানে লি আর মিংসি দুজনকে সিলেক্ট করেছি। তাই আপনারাই ভোটের মাধ্যমে জানিয়ে দিন আমরা কাকে এখানে নিতে পারি। এইটা দেখার পর অ্যাসিস্ট্যান্ট বলছিল যে তুমি তো এখন তাহলে অনেক বড় একটি চান্স পেতে চলেছো। মিংসি বলে যে হ্যাঁ, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব ওখানে সিলেক্ট হওয়ার জন্য। আর মিংসির কাছেও কিন্তু এই একই ইন্টারভিউর জন্য একটি শ্যুট করতে বলেছিল, তো মিংসি এতে রাজি হয়েছিল। এরপরে যখন মিংসি ওখান থেকে বাইরে এসেছিল ওর বাবার সাথে দেখা হয়ে যায়। মিংসি এখানে ওর বাবাকে একদমই বাবা বলে না, বলছিল যে ডিরেক্টর আপনি কি আমাকে কোনো কিছু বলতে চাচ্ছেন। ওর বাবা বলছিল তোমাকে এখানে কে আসতে বলেছে, আর এখানে মিংসিকে মারতে নিচ্ছিল, কিন্তু মিংসি তো ওর বাবার হাতটি ধরে নেয় আর বলে আপনি আমাকে মারার জন্য কোনো অধিকার রাখেন না, অধিকারটি ওই দিনই হারিয়ে ফেলেছেন যেই দিন আমাকে ত্যায্য পুত্র করেছিলেন, তাহলে এখন কেন এসব বলছেন। ওর বাবা বলে দেখো তুমি এখানে কাজ করে আমার মান সম্মান নষ্ট করো না, এখান থেকে চলে যাও, তুমি এখানে কাজ করতে পারবে না। মিংসি বলে আমি আমার যোগ্যতায় এই পর্যন্ত এসেছি, তাই আপনার কথা মতন এখান থেকে যাব না। এতে আমরা বুঝতেই পারছি বাবার সাথে মিংসির সম্পর্ক একদমই ভালো না, আর বাবাও মিংসিকে একদমই দেখতে পায় না। তো মিংসি ওর বাবাকে কোনো দিক দিয়ে ছেড়ে কথা বলে না। একটু পরে ওখানে লিন এসেছিল, বলছিল বাবাকে তুমি এখানে বোনের সাথে কি নিয়ে কথা বলছো। ওর বাবা বলে তুমি কখনোই ওকে বোন বলবে না, আমার শুধুমাত্র একটি মেয়ে আর ওটা হচ্ছে তুমি, ও আমার কিছু লাগে না। এরপরেও লিন বাবার কাছে আরো বেশি ভালো সাজার জন্য বলছিল যে তুমি এরকম ভাবে বলতে পারো না, আমরা দুজনে তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, ও আমার বোন হয়। কিন্তু বাবা বলছিল তুমি এই কথাটি আর নেক্সট টাইম একদমই বলবে না, আর ওকে এইখানে আমি একদমই কাজ করতে দেব না। মিংসিকে বলে তুমি যদি বুদ্ধিমতী হয়ে থাকো তাহলে এখান থেকে চলে যাবে। তখনই এখানে লিনের মা চলে এসেছিল, বলতে থাকে যে এখানে কেউ এভাবে কথা বলতে পারবে না মিংসির সাথে। এখানে তখন মিংসিকে কিছু কন্ট্যাক্ট দেখাচ্ছিল যে আমাদের কোম্পানি তোমার সাথে এখন কন্ট্যাক্ট করতে চায়, তুমি ওখানে সিলেক্ট হয়ে গিয়েছো। এই সব কিছু দেখার পর লিন বলছিল শুধুমাত্র আমরা কিছুক্ষণ আগে ইন্টারভিউটা দিয়েছি, তাহলে কিভাবে ও এত তাড়াতাড়ি সিলেক্ট হতে পারে, আপনি তো আবার কোথাও ভুল করছেন না। লির মা বলে একদমই না, আমি জানি আমি কি করছি, মিংসি আমাদের জন্য একদম পারফেক্ট, একটু আগেই ভোটিং হয়েছিল আর আমি ওখানে দেখেছি তোমাদের দুজনের লাইফটাই, যেখানে তো মিংসি সবার সাথে অনেক ভালো ব্যবহার করেছিল, আর তুমি কি না ওখানে তো কিছু বাজে বাজে কথাও বলেছিলে, যার কারণে বেশি মানুষ এখানে মিংসিকেই ভোট দিয়েছে, তাই আমি মিংসিকেই রেখে দিয়েছি। আর এইখানে তো লিন অনেক বড় একটি চান্স হাতছাড়া করেছিল, যার কারণে ওর বাবা ওর উপরে অনেকটাই রেগে গিয়েছিল। মিংসি এখানে অনেকটাই খুশি হয়েছিল এত বড় একটি চান্স পেয়ে, আর এইটা লিনের কাছে একদমই ভালো লাগে না। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই ওর কাছে একজন লোক এসে অনেকগুলো ফাইল দিয়েছিল আর বলছিল এখানেই সবকিছু রয়েছে। লি এই সব কিছু দেখার পর বলতে থাকে ফাইনালি অনেক বছর পর আমি অনেক প্রমাণগুলো পেয়ে গিয়েছি। অন্যদিকে মিংসিকে দেখতে পায় যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটি কার এসে ওকে কারের ভিতরে জোর করে উঠিয়েছিল। পরের সিন আমরা মিংসিকে দেখতে পাই ওকে তো কিডন্যাপ করা হয়েছিল, আর ওর সামনে চলে আসে লিন। লিন বলতে থাকে তুমি সবসময় আমার সব জিনিসগুলো আমার কাছ থেকে কেড়ে নাও, যার কারণে তোমার সাথে এমনটি করতে হয়, এইবার আর তুমি এখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। মিংসি ওকে বলছিল দেখো তুমি আগে অনেক ভুল করেছো, তাই আবার নতুন করে কোনো ভুল করো না। লিন বলে 5 বছর আগে আমি তোমার সাথে ওই সব কিছু করেছিলাম, তোমার ড্রিঙ্কের ভিতরে ড্রাগস মিশিয়ে তোমাকে আমি নিজে অন্য একটি ছেলের রুমে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমার কপালটা অনেক বেশি ভালো ছিল, আমি জানতাম না ওই রুমের ভিতরে মিস্টার লি থাকবে, যদি জানতাম তাহলে তোমাকে কখনোই ওই রুমের ভিতরে পাঠাতাম না। এখানে মিংসি বলে তুমি কি বলতে চাচ্ছ। লি বলে দাঁড়াও আমি তোমাকে সব সত্যিটাই বলছি, কারণ আজকেই তো আমি তোমাকে এখানে মেরে ফেলবো, তাই সত্যিটা জানার তোমার অধিকার রয়েছে। 5 বছর আগে আমি তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম তোমার বেবিটিকে মেরে ফেলার
জন্য, কিন্তু তখনই তো ওখানে মিস্টার লি এসে তোমাকে বাঁচিয়েছিল, তোমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, যার কারণে তোমার বেবিটি আর মারা যায়নি, ও তো এখনো বেঁচে রয়েছে। মেয়ে সেইটা জানতে পেরে অনেকটাই অবাক হয়েছিল, বলছিল ও কোথায় রয়েছে আমাকে বলো। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার লিকে, ও তো মেইসিকে খুঁজতে খুঁজতে ওই জায়গায় চলে এসেছিল। এখানে অনেক গুন্ডারা ছিল, তাই গুন্ডাদের সাথে এখানে অনেক বেশি ফাইট করে, এরপরে ভিতরে চলে এসেছিল। দেখতে পাই এর আগেই তো লিন এখানে মেইসিকে উপরে ঝুলিয়ে রেখেছে, আর যখন এখানে লিন মিস্টার লিকে দেখতে পেয়েছিল তো ওখানে মেইসির পায়ের নিচে যে টুলটি রয়েছিল ওটাকে সরিয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। এইদিকে মিস্টার লির হাতে তখন একটি ছুরি ছিল, ও ছুরিটিকে একদম ছুঁড়ে দিয়েছিল, ওটাকে দড়িটিকে কেটে দিয়েছিল। এরপর অনেকটা বেশি সুন্দর করে গিয়ে এখানে মেইসিকে বাঁচিয়ে নিয়েছিল। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকুক, আমরা ফ্ল্যাশব্যাক দেখে আসি। ওই দিন রাতে তো আসলে মেইসির সাথে মিস্টার লি ছিল, তারা দুজনেই ড্রাঙ্ক ছিল, তাই আন্ডারস্ট্যান্ড করেছিল। এরপরে যখন মেইসির অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন লি মেইসিকে হসপিটালে নিয়ে গিয়েছিল, আর বেবি হওয়া পর্যন্ত এখানে ও মেইসির পাশে ছিল। এরপরে দেখতে পাই লিনকে, ও পালানোর চেষ্টা করলেও পালাতে পারে না, ওকে পুলিশরা ধরে নিয়েছিল। পরে আমরা দেখতে পাই দুজনে একসাথে বাড়িতে চলে আসে। এখানে তো শাহ ওর মাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল, আর এই প্রথম ও এখানে অনেক জোরে মা বলে ডেকে ওঠে। লি তাকে বলে ওই হচ্ছে তোমার ছেলে, তোমাকে ডাকছে। এরপর তো মা আর ছেলে তারা দুজনেই খুশি হয়ে একে অপরকে হাক করে নিয়েছিল, আর দুজনকে তো অনেকটা বেশি কিউট দেখাচ্ছিল। শাহ ওর মাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়েছিল। এদিকে আমরা মিস্টার লিকে দেখতে পাই, ও তখন নাটক করতে থাকে যে ওর অনেক বেশি ব্যথা করছে। মেইসি দৌড়ে লির কাছে আসে, বলে তোমার কোথায় ব্যথা করছে আমাকে বলো। লি তো ওকে অনেকটাই ক্লোজে নিয়েছিল। শাহ বলতে থাকে বাবা তুমি সবসময় আমার সাথে এরকমটা কেন করো, তুমি অনেক বেশি স্বার্থপর। আর লির ভাই বলেছিল যে হ্যাঁ তোমার বাবা ছোটবেলা থেকেই এরকম। এর পরের সিনে আমরা দেখতে পাই তিনজনে একসাথে বসে মুভি দেখছিল। শাহ ওর মাকে বলে তুমি দেখতে অনেকটা বেশি সুন্দরী। এখানে তো মেইসি খুশি হয়ে বলে তুমিও, আর ওর কপালে একটি কিস করেছিল। তখন লি বলে আমিও কিন্তু এখানেই রয়েছি। এরপরে মেইসি এখানে লিকেও একটি কিস করেছিল। আর এই সুন্দর একটি এন্ডিং এর সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওতে একটি লাইক দিও। আল্লাহ হাফেজ।